হাই, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকের এই ভিডিওটাতে মেইনলি যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী, গবেষক, গবেষিকা, অধ্যাপক, অধ্যাপিকা আছেন, তাদের বিষয়ে নিয়ে আমি রাষ্ট্রের কাছে একটি আর্জি জানাতে চাই। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের গবেষক এবং রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছি স্কুলে। যাই হোক, যারাই স্কুলে পড়ান, কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, গবেষণা কেন্দ্রে পড়ান, যে যেখানেই পড়ান বা যে যেখানেই গবেষণা করুন না কেন, এবং যারাই ছাত্রছাত্রী, যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, এমনকি 11-12 ক্লাসেও যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছে, তাদের সকলের জন্যেই সকলের তরফদারি করে রাষ্ট্রের কাছে বলা আমার একটি অনুরোধ। আমি অনেক দিন ধরেই ভাবছি বিষয়টা নিয়ে, এবং আমি কয়েক জায়গায় আমাদের পরিচিত যে সমস্ত লোকজন আছে তাদের সাথে বলেছি। তখন আলোচনা করেছিলাম যে যেমন সিভিক্স পড়ানো হয়, তেমন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে কেন 9-10-এও পড়ানো হবে না। কারণ অনেকে আছেন যারা 9-10 মাধ্যমিক পাশ করে তারপরে কিন্তু তারা আর পড়াশোনা করতে অনেকে পড়াশোনা ছেড়ে দেন। তো যার ফলে কি হয়, তারা রাষ্ট্রবিজ্ঞান কী জিনিস এবং সিভিক্স কী জিনিস, পলিটিক্যাল সায়েন্স কী জিনিস সে সম্পর্কে জানেন না। তার ফলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে না জেনে অনেকেই এখন নেতা হয়ে যাচ্ছে। তো যারা নেতা হচ্ছে তাদের তো রাষ্ট্র সম্পর্কে কোনো ধারণা নেই। যেহেতু তাদের কোনো ধারণা নেই, তারা সেই জন্যই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক বাজে কথা বলছে, কটু কথা বলছে এবং অকাজ কুকাজের সাথে জড়িত হয়ে পড়ছে। তো তাদের জন্য মেনলি ভারত রাষ্ট্রকে যদি একটি ভালো রাষ্ট্র গঠন করতে হয়, ভালো রাষ্ট্র হিসাবে গঠন করতে হয়, যে ভারতবর্ষ যে 2047-এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে কিন্তু ভারত রাষ্ট্রকে আপনার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু করতে হবে পশ্চিমবাংলাতেও, এবং চালু করার পরে সেই অনুযায়ী ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী আমাদের সিলেবাস, কারিকুলাম সমস্ত কিছু ফ্রেম করতে হবে এবং বইপত্র ব্যবস্থা করতে হবে, টিচার্স রিক্রুটমেন্ট করতে হবে এবং যা যা বলা আছে সেইগুলি করতে হবে। ঠিক আছে? এইবার তাহলে রাষ্ট্রবিজ্ঞান যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, তারা কেবলমাত্র উকিল, ব্যারিস্টার, আপনার হাইকোর্ট, জেলা কোর্ট বা আপনার সাব ডিভিশনাল কোর্টে প্র্যাকটিস করছে, কিন্তু কিংবা WBCS, IPS, IAS, UPSC পরীক্ষা দিচ্ছে, এছাড়াও আর শিক্ষক শিক্ষিকা পদে পরীক্ষা দিচ্ছে। কিন্তু এছাড়াও আরও যে একটা স্কোপ রয়েছে, সেই স্কোপটাকে কিন্তু কখনোই আমাদের রাষ্ট্রের নেতারা কখনোই নজর দেননি। সেই বিষয়টার প্রতি আমি রাষ্ট্রের নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। সেইটা হচ্ছে, দেখুন আপনারা কি করেন, মানে রাষ্ট্রের প্রতিনিধি যারা হয়েছেন, রাষ্ট্রের আমরা যারা যে সমস্ত মুখ্যমন্ত্রীরা আছেন, উপমুখ্যমন্ত্রীরা আছেন বা লেফটেন্যান্ট গভর্নর আছেন এবং আমাদের প্রধানমন্ত্রী সকল এবং প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীকে যা বলছি, সেটা হচ্ছে যে কেন আপনারা কি করছেন, আপনারা উপদেষ্টা রাখছেন, আর্থিক উপদেষ্টা, কিন্তু আমার অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করছে, রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করে তাদের কিন্তু আপনারা কখনো উপদেষ্টা হিসাবে বা আপনাদের গাইড হিসাবে কখনো রাখছেন না। আপনারা মনে করছেন যে আপনারা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের সাথে, যেহেতু পলিটিক্স নিয়েই চর্চা করেন, সেহেতু আপনারা পলিটিক্সের অনেক কিছু বুঝে গেছেন, অনেক কিছু জানেন, কিন্তু বাস্তবে তা না। আপনি দেখুন, যদি বর্তমান সরকার বলবো, আমি ভুল বললাম, মানে আগের সরকার, পূর্ববর্তী সরকার, মমতা ব্যানার্জির সরকার যদি কনস্টিটিউশন সম্পর্কে, যদি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সম্যকভাবে অবহিত হতেন, তাহলে কিন্তু তাদের মধ্যে একজনও, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি এবং আরও যে সমস্ত নেতারা যারা কটু কথা বলেছেন, তারা কিন্তু বলতেন না। সংবিধানে বলা রয়েছে যে হ্যাঁ, উই হ্যাভ 19 নম্বর ধারায় বলা রয়েছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমাদের স্বাধীনভাবে বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা আছে, এটা শুধু জানি। কিন্তু এর সাথে যে রিজনেবল রেস্ট্রিকশনসগুলি আছে, যেমন যদি মানে শিষ্টাচার, তারপরে তারপরে ইনসাইট করা,
তারপরে কোনো বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক যদি খারাপ হয়, মানে এরকম ধরনের কথা উক্তি করা উচিত না। বা কখনো কাউকে কোনো জাতি বা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলা যাবে না। তো এই সমস্ত বিষয়গুলি রয়েছে। তারপরে আমাদের শালীনতা বজায় রাখতে হবে, শিষ্টাচার বজায় রাখতে হবে। তো এই সমস্ত বিষয়গুলি যদি জানতো, তাহলে কিন্তু শালীনতা এবং শিষ্টাচারের নিচে নেমে এই ধরনের অশিক্ষিতের মতন, আমি বলবো যে অশিক্ষিত লোকের মতন ভাষা প্রয়োগ করতেন না। আর যদি এই ভাষা না প্রয়োগ করতেন, তাহলে আগের সরকারটা হয়তো যেত না। যদি চুপচাপ থাকতেন, কোনো কথা না বলতেন, শুধু বলতেন আমরা যা কাজ করেছি আপনারা দেখুন, শুধু এই কথাটা বলে প্রচার না করলেও জিতে যেত। কিন্তু একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা অটোক্রেসি তৈরি করার জন্য এবং মানুষের মনে ভয় তৈরি করার জন্য এই সরকারটা যা করেছে সেটা সকলেই জানে এবং তারা ফল পেয়েছে। তো পরবর্তী সরকার হেন্সফোর্থ যেন এই ঘটনাটা না ঘটে, যাতে রাষ্ট্রবিজ্ঞানের এমনকি ছাত্রছাত্রী হতে পারে, এমনকি যারা 11-12 ক্লাসে পড়ে, তাদের কাছ থেকেও পলিটিক্যাল লিডাররা পরামর্শ নিতে পারে যে এই বিষয়ে রাষ্ট্র সম্পর্কে কী ধারণা, ন্যাশনাল সিকিউরিটি সম্পর্কে কি বলা রয়েছে, আর আমাদের যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এসছে তাদের কি কাজ, তাদের কি বেতন, তাদের কি ভাতা, তারা কি পাবেন, তাদের কি বলার সুবিধা আছে, তারা কিভাবে, তাদের কর্তব্য কি, মুখ্যমন্ত্রী কি করতে পারে। তো এই সমস্ত বিষয়গুলি তাদের জানা দরকার আছে। যদি না জানে, তাহলে তারা অ্যাব্রাপ্টলি ব্যবহার করবে, যা খুশি তাই বলবে। আগামী দিনে বিরাগ ভাজিত হবে মানুষের, এবং লোকেরা বীতশ্রদ্ধ হয়ে রেগে গিয়ে আর ভোট দেবে না। তো সেই জন্য আমি বর্তমান রাষ্ট্রের যারা নেতা নেত্রী আছেন বা যারা ডিসিশন মেকার আছে, তাদেরকে আমি বলবো যে অন্ততপক্ষে রাষ্ট্রবিজ্ঞানীদের, যারা রাষ্ট্রবিজ্ঞানের গবেষক, প্রকৃত গবেষক, জল মেশানো গবেষক না, এবং যারা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃত অধ্যাপক, যারা পড়াশোনা করেন, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, তারা অধ্যাপনা তাদের পেশা বটে, কিন্তু তারা খুব বেশি যে পড়াশোনা বা প্রত্যেক দিন তৈরি হয়ে আসেন এরকম না। আমি জানি যে খুব কম অধ্যাপক এবং শিক্ষক শিক্ষিকারাই তারা কিন্তু নিয়মিত পড়াশোনা করে ক্লাসে আসেন এবং তারা নিয়মিত ক্লাস করেন। তাদের কাছে তারা জানেন যে আমরা যদি পার্টির ছত্রছায়ায় থাকি, যে শাসক দল তাদের ছত্রছায়ায় থাকি, তাহলে আমাদের আর কেউ কিছু করতে পারবে না। ভিসি বা প্রিন্সিপাল বা হেডমাস্টারমশাই কেউ কিছু করতে পারবেন। এবং এটা বর্তমানের যে আইন তাতে এইটাই, যদিও গভর্নিং বডি আছে, আমাদের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি আছে, সেক্ষেত্রে একটা অল্প বয়সের ছেলেদেরকে বা সাধারণ ছেলেদেরকে, কখনো তো দেখা যায় যারা আপনার ওই মাল মেটেরিয়াল বিক্রি করে, তারপরে যারা সাধারণ ব্যবসা করে, টিউশন করে বা কিছু করেই না, তাদেরকে করে রেখেছে, তাদেরকে প্রেসিডেন্ট করে রেখেছে। তারা দলের অনুগত, এমএলএর নমিনি, তো তারা প্রেসিডেন্ট হয়ে রয়েছে না, বোর্ড নিয়োগ করে প্রেসিডেন্টদের, আর নিয়োগ করে দুইজন পিপলস, না দুইজন, ওটা হচ্ছে যে পিআই, পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, কিছুই পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন না, তারা সাধারণ পুরুষ মহিলা, তাদেরকে পার্টির ছত্রছায়ায় পার্টি নিয়োগ করে পাঠায়। এটা কী সিস্টেম, এটা কী সিস্টেম? একজন হেডমাস্টার মশাই হতে গেলে তাকে মিনিমাম এমএ পাস করে আসতে হয়, তো বিএড করতে হয়। হয়রাজ একটা ছেলে যার 30 বছর বয়স, 38, 40, 50, 55 বছর বয়স, তাদের হয়তো পড়াশোনার কোনো ইয়েই নেই, এখন অবশ্য গ্র্যাজুয়েশন করেছে। তো তাহলে একটা গ্র্যাজুয়েট ছেলে, একটা এমএ পাস ছেলেকে বা একটা মহিলাকে তারা ডিকটেট করছে, এবং তারা তো অনেক সময় অনেক কিছু বলে। আমার কাছে হেডমাস্টারমশাই হিসাবে অন্যান্য হেডমাস্টারমশাইদের সাথে আমরা যখন কথা বলি, তাহলে বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন জায়গায় এবং শহরেও আমাদের বিভিন্ন রকমের ধারণা আছে তারা কীরকম আচরণ করেন মাস্টারমশাই দিদিমণিদের সাথে, এবং তারা বিল করবেন, তারা কাজ করাবেন, কোনো ভাউচার দেবেন না, পয়সা করি যথেচ্ছভাবে ব্যবহার করবেন। তো যাই হোক, নানান রকমের সমস্যা আছে, সেটা আমি বলছি না। আজকের ভিডিওতে যেটি বলতে চাইছি, যে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা এবং গবেষক গবেষিকাদের আপনারা দয়া করে আপনাদের সাথে রাখুন। আপনাদের পরামর্শদাতা হিসাবে হোক বা আপনাদের অফিসেই হোক, একটা করে রাখুন। প্রত্যেকটা জিপি অফিসে, প্রত্যেকটা ব্লক অফিসে, প্রত্যেকটা এসডিও অফিসে একজন দুইজন করে রাখুন, যেখানে যেরকম স্টাফ, এবং তারপরে প্রত্যেকটা এমএলএর সাথে দিয়ে দিন, প্রত্যেকটা এমএলএর সাথে একজন করে, যেমন তাদের একজন আছে, পিএ আছে, সেই রকম যারা, আমি বলবো যে এই পিএ
অন্য যে পেশারই নিন না কেন, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা থাকুক, তাতে আলটিমেটলি আখেরে আপনাদেরই ভালো। আপনারা তো লিখিত কোনো মানে কোনো ভাষণ লিখে আনেন না, খুব কম লোকই আনেন ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। তো তারা যা খুশি মঞ্চে উঠে যেমনভাবে যা খুশি বলেন, যেমনভাবে আচরণ করেন, এদিক থেকে ওদিক যান, মানে কখনো আমরা বলি মাস্টারমশাই হিসাবে আমরা বলি অসভ্যের মতন আচরণ করেন। তো তারা ম্যানার্স জানে না। এই ম্যানার্স জানতে হবে, এটিকেট জানতে হবে, মানে আমাদের ভদ্রতা জানতে হবে, শিষ্টাচার জানতে হবে, ডিসিপ্লিন জানতে হবে। সবাই চলে এসে বসে থাকবে, নেতা সবার দেরি করে আসে, সবচেয়ে দেরি করে আসবে, হোয়াট ইজ দিস ম্যান? তো এইগুলি যেন না হয়, এইগুলি যেন নিয়ন্ত্রণ করা যায়, সেই জন্য আবারও আমি রাষ্ট্রের নেতাদের কাছে অনুরোধ করছি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে অন্তত 9-10-এর মধ্যে, 9-10-এর সিলেবাসের মধ্যে নিয়ে আসুন। 1 আর 2 নম্বর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অধ্যাপিকা, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের, গবেষক গবেষিকাদের আপনারা কি করবেন, আপনাদের নিজেদের কাজে, আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট হোক, আপনাদের পিএ হোক, এই হিসাবে নিযুক্ত করুন। এই আবেদন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।